বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে আলোকপাত করব। আমরা আজকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের জন্য যে সকল আইনসমূহ বা অ্যাক্টসমূহ দায়ী ছিল সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো যুক্তরাষ্ট্রের ইতিহাস 1776 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটা অনার্স তৃতীয় বর্ষের জন্য পাঠ। এরই মধ্যে আমরা বিভিন্ন অ্যাক্টসমূহ পেয়েছি। তো বিভিন্ন অ্যাক্ট রয়েছে: স্ট্যাম্প অ্যাক্ট, টাউনসেন্ড অ্যাক্ট, মোলাসেস অ্যাক্ট, সুগার অ্যাক্ট, কারেন্সি অ্যাক্ট, এরকম নানা রকম অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট পাশ করেছিল তৎকালীন সময়ে। তো আমরা প্রথমেই মোলাসেস অ্যাক্ট নিয়ে কথা বলবো। তো মোলাসেস অ্যাক্ট 1733 খ্রিস্টাব্দে পাশ হয়। 1733 খ্রিস্টাব্দের মোলাসেস অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আমেরিকান উপনিবেশগুলোর জন্য একটি আইন। এই আইনে আমেরিকান উপনিবেশগুলোতে ব্রিটিশ উপনিবেশ বহির্ভূত কোনো অঞ্চল হতে গুড় আমদানি করা হলে তার উপর গ্যালন প্রতি 6 সেন্ট ট্যাক্স আরোপ করা হয়। এই আইনে ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তে ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ হতে গুড় আমদানির বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়। অর্থাৎ গুড় আমদানি করতে হবে ব্রিটিশ শাসিত অঞ্চলগুলো হতে বা ব্রিটিশ বণিকদের কাছ থেকে। এটাই ছিল এই আইনের বিষয়বস্তু। ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট ওয়ালপোল ছিলেন এই সময় ক্ষমতায়। তিনি 1733 খ্রিস্টাব্দের 24শে জুন আইনটি পাশ করেন। তো গুড় কেন প্রয়োজন ছিল? গুড় থেকে অ্যালকোহলিক স্পিরিট তৈরি করা হতো। অ্যালকোহলিক স্পিরিট বা মদ জাতীয় পানীয় তৈরির মূল উপাদান ছিল এই গুড়। এই কারণে উপনিবেশগুলোতে গুড়ের খুব চাহিদা ছিল। তো এই আইন পাশের পর চোরা কারবার বেড়ে যায় উপনিবেশগুলোতে, এবং একই সাথে কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতিও বেড়ে যায়। যেহেতু অধিক হারে ট্যাক্স দিয়ে গুড় আমদানি করার বিধান করা হয়েছিল এই মোলাসেস অ্যাক্টের মাধ্যমে, সে কারণে স্বভাবতই উপনিবেশের ব্যবসায়ী যারা ছিল তারা প্রতিবেশী অঞ্চল যেগুলো ছিল, বিশেষ করে ফ্রেঞ্চ উপনিবেশ, স্পেন এবং ফ্রান্সের উপনিবেশ, সেই অঞ্চলগুলো থেকে খুব সস্তায় এবং লাভজনকভাবে গুড় আমদানি করতে পারত। তো সেখান থেকে তারা অবৈধ পথে গুড় আমদানি করা শুরু করে, এবং একই সাথে কাস্টমস কর্মকর্তা যারা ছিল তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এই এক পাশের পর। এরপর আমরা কথা বলবো সুগার অ্যাক্ট। 1764 খ্রিস্টাব্দের সুগার অ্যাক্ট। তো 1764 খ্রিস্টাব্দের আমেরিকান রাজস্ব আইনটি তথাকথিত সুগার অ্যাক্ট নামে পরিচিত। উপনিবেশগুলোতে চিনি ও গুড়ের উপর আরোপিত পূর্ববর্তী কর হার কমিয়ে চোরা কারবার নিয়ন্ত্রণ ও কর আদায় জোরদার করার জন্য এই আইন পাশ করা হয়। তো বিষয়টা হচ্ছে, সুগার অ্যাক্ট যখন পাশ করা হয় তখন আমরা জানি যে অবৈধ পথে গুড় আমদানি করা বা চিনি আমদানি করা শুরু হয়ে গিয়েছিল উপনিবেশগুলোতে। তো সেখান থেকে উত্তরণের জন্য এই চোরা কারবার বন্ধ বা নিয়ন্ত্রণ করার জন্য, এবং যাতে কর আদায় করা যায় জোরদারভাবে, সেই উদ্দেশ্য নিয়ে এই সুগার অ্যাক্ট পাশ করা হয় 1764 খ্রিস্টাব্দে। তো এটা হচ্ছে যে রাজস্ব আইন পাশ করা হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, সেই রাজস্ব আইনটি সুগার অ্যাক্ট নামে পরিচিত। তো নেভিগেশন অ্যাক্ট ছিল একটি গুরুত্বপূর্ণ অ্যাক্ট। এই অ্যাক্টের আওতায় যে সকল পণ্য বৈধভাবে রপ্তানি করা যেত, সেখানে এই অ্যাক্টের মাধ্যমে আরো কয়েকটি পণ্য, যেমন পশুর চামড়া, পটাশ ইত্যাদি যুক্ত করে দেওয়া হয়। তো নেভিগেশন অ্যাক্টের আওতায় নাই যে সকল পণ্য, সে সকল পণ্য বৈধভাবে রপ্তানি করার সুযোগ ছিল না। সে কারণে সুগার অ্যাক্টের মাধ্যমে এই পণ্যগুলো
ব্রিটিশ প্রধানমন্ত্রী জর্জ গ্রেনভিল তিনি নতুন নিয়োগ লাভ করেন, লাভ করেই 1764 খ্রিস্টাব্দে এই আইনটি পার্লামেন্টে পাশ করেন। 1764 খ্রিস্টাব্দে সুগার অ্যাক্ট বিদ্যমান 1733 খ্রিস্টাব্দের সুগার ও মোলাসেস অ্যাক্টেরই একটি সংশোধিত আইন। তো এই অ্যাক্টের উদ্দেশ্য ছিল ত্রিবিধ। 1 নম্বর, প্রথমত উপনিবেশগুলোতে চোরা কারবার প্রায় নিয়মিত ঘটনা হয়ে ওঠে ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সুগার অ্যাক্ট পাশ করা হয়। দ্বিতীয়ত, ব্রিটিশ ব্যবসা বাণিজ্যকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে সুগার অ্যাক্ট 1764 পাশ করা হয়। তৃতীয়ত, ফ্রান্স ইংল্যান্ড যুদ্ধে ব্রিটিশ অর্থনীতির ভঙ্গুর অবস্থা যার দায়ভার চাপানো হয় আমেরিকার উপনিবেশগুলোর উপর। তো ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 7 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল, যেটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে ব্রিটিশ অর্থনীতি খুব দুর্বল হয়ে পড়ে এবং তাদের উত্তরণের জন্য বাড়তি অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ আদায়ের জন্য এই সুগার অ্যাক্ট অন্যতম অ্যাক্ট ছিল, যেটা আমেরিকান উপনিবেশগুলোকে চাপিয়ে দেওয়া হয়। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা 1764 খ্রিস্টাব্দে সুগার অ্যাক্ট পাশের পর যে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভের একটি দৃশ্য, যেটা আমেরিকান উপনিবেশগুলোতে সংঘটিত হয়েছিল বিভিন্ন সময়। এই আইনের মাধ্যমে ব্রিটেন ছাড়া অন্যান্য দেশের সাথে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনের সাথে উপনিবেশগুলির ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া ছিল ব্রিটেনের মূল উদ্দেশ্য। উপনিবেশসমূহে চিনি ও গুড়ের ব্যাপক চাহিদা থাকার কারণে উপনিবেশগুলির ব্যবসায়ীরা ফ্রান্স ও স্পেন অধিকৃত উপনিবেশ ওয়েস্ট ইন্ডিজ হতে সস্তা দরে ও লাভজনকভাবে চিনি ও গুড় আমদানি করত। তবে ব্রিটিশ ব্যবসায়ীদের কাছ থেকেই যাতে এই পণ্যগুলি আমদানি করা হয়, সেজন্য সুগার অ্যাক্টটি পাশ করা হয়। এর ফলে উপনিবেশগুলিতে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। কারেন্সি অ্যাক্ট 1764 খ্রিস্টাব্দে রাজা তৃতীয় জর্জের রাজত্বকালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত তৃতীয় ও সব থেকে প্রভাবশালী আইনটি ছিল কারেন্সি অ্যাক্ট, যা কিনা প্রধানমন্ত্রী গ্রেনভিলের সময় ব্রিটিশ শাসনাধীনে থাকা আমেরিকার 13টি উপনিবেশের মুদ্রা ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেষ্টা ছিল। গত 1 সেপ্টেম্বর 1764 খ্রিস্টাব্দে আইনটি পাশ হয়। কারেন্সি অ্যাক্ট হলো মুদ্রা আইন, মূলত মুদ্রা আইন ছিল এটা। ধরুন বাংলাদেশের মুদ্রা নাম হচ্ছে টাকা, যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার, এরকম এক দেশে এক এক নামে আছে মুদ্রা। সেই মুদ্রা নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশগুলোতে মুদ্রা নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট যে আইনটি পাশ করে 1764 খ্রিস্টাব্দে, সেটাই মুদ্রা আইন বা কারেন্সি অ্যাক্ট 1764 নামে পরিচিত। আর এই সময় ব্রিটেনের রাজা ছিল রাজা তৃতীয় জর্জ। তো রাজা কেন আসলে ব্রিটেনে সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে, যে কারণে রাজার নামে সব রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় এবং প্রতীক হিসেবে একজন রাজা থাকেন। তো তৃতীয় জর্জ ছিলেন এই সময় ব্রিটেনের রাজা। তিনি ক্ষমতা থাকাকালে ব্রিটিশ পার্লামেন্ট এই আইনটি পাশ করে। প্রথম আইনটি ছিল 1764 খ্রিস্টাব্দের প্রথম আইনটি ছিল সুগার অ্যাক্ট এবং দ্বিতীয় আইনটি ছিল কারেন্সি অ্যাক্ট। বলা হচ্ছে সবথেকে প্রভাবশালী আইন ছিল এই কারেন্সি অ্যাক্ট। যাই হোক, পরবর্তীতে আমরা দেখি যে এই আইনটির মাধ্যমে 1751 খ্রিস্টাব্দের যে কারেন্সি অ্যাক্ট চালু ছিল, সেই অ্যাক্টের বিধিনিষেধ সমূহ 13টি উপনিবেশে সম্প্রসারণ করা হয়। অর্থাৎ কারেন্সি অ্যাক্ট 1764 খ্রিস্টাব্দের যেটা, সেটা ছিল আসলে 1751 খ্রিস্টাব্দের কারেন্সি অ্যাক্টেরই একটি সম্প্রসারিত ফরম্যাট, সম্প্রসারিত রূপ। এই আইনটির লক্ষ্য ছিল ব্রিটিশ বণিক ও অর্থলগ্নিকারী যারা ছিল তাদেরকে অবমূল্যায়িত ঔপনিবেশিক মুদ্রা থেকে সুরক্ষা দেওয়া। 1751 খ্রিস্টাব্দে কারেন্সি অ্যাক্ট পাশের পর যে মুদ্রা, সেই মুদ্রার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। $50 এর মুদ্রা দেখা যাচ্ছে এখানে, $50 একটি মুদ্রা।
যে আইনটি যে কোনো নতুন বিলস অফ ক্রেডিট ইস্যু করা নিষিদ্ধ ঘোষণা করে, একই সঙ্গে আমেরিকার 13টি উপনিবেশ কর্তৃক কাগজের মুদ্রা পুনঃ ইস্যু করা নিষিদ্ধ করে। কারেন্সি অ্যাক্ট পাস হওয়ার পর কি ঘটনা ঘটে, যে যে কোনো নতুন বিলস অফ ক্রেডিট ইস্যু নিষিদ্ধ করা হয় এবং একই সঙ্গে আমেরিকার যে 13টি উপনিবেশ ছিল সেই উপনিবেশ কর্তৃক কাগজের মুদ্রা পুনঃ ইস্যুকরণ নিষিদ্ধ করা হয়। কারেন্সি অ্যাক্টটি ছিল মূলত পার্লামেন্ট কর্তৃক পাশকৃত বেশ কিছু আইনের সমষ্টি, যা উপনিবেশসমূহ কর্তৃক ইস্যুকৃত কাগজের মুদ্রা নিয়ন্ত্রণ করত। এখানে একটি আইন ছিল না, অনেকগুলো আইন ছিল। কি উদ্দেশ্য ছিল কারেন্সি অ্যাক্টের? উদ্দেশ্যগুলো নিম্নরূপ ছিল, যেমন 1751 খ্রিস্টাব্দের কারেন্সি অ্যাক্টের ক্ষেত্র সমূহের সম্প্রসারণ। আমরা জানি যে সবগুলো উপনিবেশে এই আইনগুলো চালু ছিল না। 1751 খ্রিস্টাব্দের পরে 1764 খ্রিস্টাব্দে কারেন্সি অ্যাক্ট পাস করার পর সবগুলো উপনিবেশে এর বিধিবিধানসমূহ বাস্তবায়ন শুরু হয়। 2, উপনিবেশিক কাগজে মুদ্রার, যাকে বিলস অফ ক্রেডিট নামে পরিচিত, সেই বিলস অফ ক্রেডিট মুদ্রণ ও ব্যবহার নিয়ন্ত্রণ করার অন্যতম উদ্দেশ্য ছিল কারেন্সি অ্যাক্টের। 3 নম্বর, ব্রিটিশ বণিকগণ যারা উপনিবেশিক কাগজে মুদ্রার অবমূল্যায়নের কারণে তা প্রত্যাখ্যান করে, তাদেরকে সন্তুষ্ট করা ছিল অন্যতম লক্ষ্য। ইংল্যান্ডের ব্রিটিশ বণিকগণ ব্রিটিশ মুদ্রায় বিনিময় পছন্দ করত, তারা উপনিবেশিক মুদ্রায় বিনিময় করতে চাইত না। এই কারণে তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই কারেন্সি অ্যাক্ট পাস করা হয়, যাতে ব্রিটিশ মুদ্রায় বিনিময় করতে বাধ্য হয় উপনিবেশের ব্যবসায়ীরা ব্রিটিশ কর্তৃপক্ষকে। আরেকটা উদ্দেশ্য ছিল জাতীয় ঋণের বোঝা কমিয়ে নিয়ে আসা। জাতীয় ঋণ কেন? জাতীয় ঋণ হচ্ছে দীর্ঘ সময় যুদ্ধ বিগ্রহের পর ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ে, সেই টোটাল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অন্যতম একটি উদ্দেশ্য ছিল এই কারেন্সি অ্যাক্ট, যাতে জাতীয় ঋণের বোঝা কমিয়ে নিয়ে আসা যায়। স্ট্যাম্প অ্যাক্ট 1765 খ্রিস্টাব্দের স্ট্যাম্প অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলো থেকে সরাসরি করারোপ করে রাজস্ব বৃদ্ধির একটি উদ্যোগ ছিল। উপনিবেশের সকল বাণিজ্যিক ও আইনি কাগজপত্রের উপর এই কর আরোপ করা হয়। স্ট্যাম্প মানেটা হচ্ছে, আমরা যেটা বলি যে টিকেট, বিভিন্ন ধরনের টিকেট আমাদের দেশে চালু আছে, বিভিন্ন ধরনের স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প এবং পোস্টাল স্ট্যাম্প। তো এই স্ট্যাম্পগুলো বাধ্য করা হয় বিভিন্ন কাগজপত্র ব্যবহারের জন্য উপনিবেশগুলোতে। তো বলা হচ্ছে যে 1765 খ্রিস্টাব্দের যে অ্যাক্টটি পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, তো সেই আইনটি ছিল সরাসরি কর আদায়ের একটি ব্যবস্থা এবং ব্রিটিশ রাজস্ব বৃদ্ধির একটি উদ্যোগ। উপনিবেশে যে সকল বাণিজ্য এবং আইনি কাগজপত্র ব্যবহার করা হতো, সব কিছুর উপর এই স্ট্যাম্প বসানো বাধ্যতামূলক করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, এই কাগজপত্রগুলো সব প্রিন্ট করা হতো ব্রিটেন থেকে। সকল মুদ্রিত যে কোনো বিষয়, আইনি কাগজপত্র, ম্যাগাজিন, প্রাস, যেটাকে প্লেইন চার্জ বলা হয়, সংবাদপত্র এবং উপনিবেশগুলোতে ব্যবহৃত আরও নানাবিধ কাগজপত্রের উপর এই কর বসানো হয়েছিল। মুদ্রণের সকল কাজ করা হতো লন্ডনে, আর রেভিনিউ স্ট্যাম্পগুলো ছিল কাগজে অ্যাম্বুশ করা। আর এই করের অর্থ ব্রিটিশ মুদ্রায় পরিশোধ করতে হতো, উপনিবেশের কাগজে মুদ্রায় নয়। এর অর্থ হচ্ছে যে উপনিবেশের লোকজন যাতে কাগজের নোট ব্যবহার করে বিনিময় করতে না পারে, এটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল, বাধ্য হয় ব্রিটিশ মুদ্রায় পরিশোধ করতে। এটা হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট পাশের পর মুদ্রিত স্ট্যাম্প। বিভিন্ন ধরনের স্ট্যাম্প দেখা যাচ্ছে এখানে, স্ট্যাম্পের ফরম্যাট। এই স্ট্যাম্পগুলি ব্যবহার করা হতো অ্যাম্বুশ করে বিভিন্ন প্রিন্টেড ডকুমেন্টসে। আমেরিকার আসলে এই স্ট্যাম্প অ্যাক্ট পাশের পিছনে আরো কিছু কারণ ছিল, যেমন ব্রিটিশ সরকার তাদের সরকারি কাজকর্ম পরিচালনা করতে যে সকল লোকজন নিয়োগ করেছিল আমেরিকার উপনিবেশগুলোতে, তারা আসলে স্মুথলি কোনো কিছু করতে পারতেছিল না। ব্রিটিশ প্রতিবন্ধকতার শিকার হচ্ছিল, বাধার সম্মুখীন হচ্ছিলেন তারা।
উপনিবেশের জনগণ কর্তৃক বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। তো সেই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্রিটিশ সরকার কি করে সেনাবাহিনী পাঠায় উপনিবেশগুলোতে। তো সেই সেনাবাহিনীগুলো রক্ষণাবেক্ষণ এবং তাদের বেতন ভাতাদি পরিশোধ করার জন্য যে বেতন ভাতাদি এই দেওয়ার দরকার হতো সেগুলো পরিশোধ করার জন্য এই প্রত্যক্ষ কর আরোপ করা হয়েছিল স্ট্যাম্প অ্যাক্টের মাধ্যমে। এছাড়া ফ্রান্স ইংল্যান্ড সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করতে ইংল্যান্ডের ব্যাপক অর্থ দেখা দিলে তা পূরণ করার জন্য এই আইন পাশ করা হয়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ ছিল এই স্ট্যাম্প অ্যাক্ট। মূলত এই অ্যাক্টকে কেন্দ্র করেই আমেরিকা বিপ্লবের প্রকাশ্য সূচনা ঘটেছিল। স্ট্যাম্প অ্যাক্ট পাশের পর বিক্ষোভের চিত্র দেখছি আমরা এখানে। এই বাম পাশে লেখা দেখতে পাচ্ছি আমরা বার্নিং অফ স্ট্যাম্প অ্যাক্ট বোস্টন, অর্থাৎ বোস্টনে এই জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছিল, তার একটা চিত্র এটা। The Stamp Act passed by Parliament March 22nd, burned August 1765, repealed March 19, 1766. সেটা একটা গুরুত্বপূর্ণ চিত্র। স্ট্যাম্প অ্যাক্ট পাশের পর যে বিক্ষোভ হয় তাই স্ট্যাম্প অ্যাক্ট বিরোধী একটা আন্দোলনের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আর আগামী ক্লাস করার প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।